এই যে সোনালি রঙের পাত্র থেকে পদ্মফুল দিয়ে পানি নিয়ে মাথায় পানি দেওয়া, কিংবা বাদ্যযন্ত্রের মুখরিত সুরে কুচকাওয়াজ প্রদর্শন, অথবা ঐতিহাসিক বা পুরাণ বর্ণিত ঘটনার মুরাল চিত্র, যা ইতিহাসকে আরও তরতাজা করে দিচ্ছে দর্শনার্থীদের সামনে। এজন্য রূপকথার কোনো রাজপ্রাসাদ সচক্ষে দেখার থেকে কম কিছুই নয়। নিজস্ব গৌরবময় ইতিহাস নিয়ে কালের সাক্ষী হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আজ আমাদের সাথে আপনাদের নিয়ে যাব থাইল্যান্ডের বিখ্যাত দ্য গ্র্যান্ড প্যালেসে। রয়্যাল রাতকোচিন হোটেল থেকে সকাল 9টায় রওনা দিলাম গ্র্যান্ড প্যালেসের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে কাছে হওয়ায় মাত্র 5 মিনিট হেঁটে পৌঁছে গেলাম গ্র্যান্ড প্যালেসে। মেইন গেটের ভিতরে ঢুকেই টিকিট কাটতে হয়। জনপ্রতি 500 বাট করে কাটতে হয় টিকিট। আমরা 3 জন, তাই আমাদের পড়ল 1500 বাট, বাংলা টাকায় যা 5250 টাকার মতো করে হয়েছিল। এই যে এগুলো সব বাইরের অংশ, কি সুন্দর তাই না? ঢুকতে চোখ পড়বে নয়াবিরাম সব কারুকার্য খচিত ভবন, স্কাল্পচার, চৈত্য, স্তম্ভ। আসুন ঘুরতে ঘুরতে আপনাদের এই ইতিহাস সম্পর্কে বলে দিই। দ্য গ্র্যান্ড প্যালেস। থাইল্যান্ডে এসেছেন অথচ দ্য গ্র্যান্ড প্যালেস দেখেননি, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। 1782 সাল থেকে প্রাসাদটি সিয়ামে এবং পরে থাইল্যান্ডের রাজাদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। 1925 সাল পর্যন্ত রাজাদের বসবাস এবং রাজকার্যে ব্যবহৃত হতো। 1782 খ্রিস্টাব্দের 6 মে চক্রী রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা ফুটাউটফা চুলালো মানে প্রথম রামার নির্দেশে প্রাসাদটি নির্মাণ কাজ শুরু হয়। যখন তিনি রাজধানী শহরটি চনবুরি থেকে ব্যাংককে স্থানান্তরিত করেন। একের পর এক রাজত্বকালে, বিশেষত রাজা চুলালঙ্কর্ণের মানে পঞ্চম রামার রাজত্বকালে অনেক নতুন ভবন ও কাঠামো যুক্ত করা হয়েছিল। 1925 সালের পরে রাজা, রাজপরিবার এবং সরকার প্রাসাদে স্থায়ীভাবে আর বসতি স্থাপন করেনি। রাজবংশীয়রা অন্যান্য আবাসিক ভবনে স্থানান্তরিত হয়েছিল। 1932 সালে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্তির পর সমস্ত সরকারি সংস্থা পুরোপুরি প্রাসাদ থেকে বেরিয়ে যায়। বর্তমানে প্রাসাদটিতে রাজা না থাকলেও রাজকীয় এবং সরকারি নানা অনুষ্ঠানের জন্য এই প্রাসাদটি ব্যবহৃত হয়ে আছে। প্রতি বছরই দ্য গ্র্যান্ড প্যালেসে বেশ কয়েকটি রাজকীয় অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জরিপে দেখা গেছে প্রতি বছর 8 মিলিয়নেরও বেশি মানুষ পরিদর্শন করে এই প্রাসাদটি। এইটি সেই মেইন গেট, যেখানে কিনা টিকিট কাটা শেষ হলে কিউআর কোড স্ক্যান করে ঢুকতে হয় ভিতরের গেটে। এই যে দেখা যাচ্ছে থাই কালচারের সংমিশ্রণে মুরাল চিত্রগুলি। খুব সম্ভবত এখানে রামায়ণের নানা কাহিনী আর রাজাদের নানা কাহিনী তুলে ধরা হয়েছে। আমি নিজেও একজন শিল্পী হিসেবে চিত্রগুলি যেন আমার মন আরও বেশি করে কেড়ে নিচ্ছে। কি অপূর্ব সব ওয়াল পেইন্টিং। এতই মানুষের ভিড় ছিল, এত মানুষের ভিড়ে ছবি তোলাটাই ছিল দুষ্কর।
প্রাসাদগুলোর প্রায় বেশিরভাগই কাঠের তৈরি হলেও পরবর্তীকালে ইটের তৈরি করা হয়। গোষ্ঠী প্রাসাদের কিছু প্রাসাদ কম্বোডিয়ান স্টাইলে করা। গ্র্যান্ড প্যালেসের ক্যাস্টেলেটের দেয়ালগুলি মানে হচ্ছে বাইরের দেয়ালগুলি 1782 সালে রাজা প্রথম রামার রাজত্বকালে নির্মিত হয়েছিল। প্রাসাদের অভ্যন্তরে 22টিরও বেশি গেট এবং অভ্যন্তরীণ দেয়ালগুলির কারণে প্রাসাদটি ছিল একটি গোলকধাঁধা। থাইল্যান্ডের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আদালত হল মধ্য আদালত বা খ্যাট ফ্রা রাজা থান চ্যান ক্লাং, যা গ্র্যান্ড প্যালেসের কেন্দ্রীয় অংশে অবস্থিত, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসিক এবং রাষ্ট্রীয় ভবনগুলি অবস্থিত। ও আপনাদের তো একটা কথাই বলাই হয়নি, দ্য গ্র্যান্ড প্যালেসে ঢুকতে হলে আপনাকে অবশ্যই শালীন পোশাক পরিধান করতে হবে। কোনো প্রকার শর্টস পরে এখানে ঢোকা যাবে না, আর পুরো ক্যাম্পাসে কোনো প্রকার ধূমপান করা যাবে না। এটি হচ্ছে দ্য টেম্পল অফ এম্বারেল বুদ্ধা, দ্য গ্র্যান্ড প্যালেসের মূল আকর্ষণ। এই সারা পৃথিবীতে যতগুলো বুদ্ধ মূর্তি আছে তার মধ্যে এই এমারেল বুদ্ধকে অন্যতম পবিত্র মূর্তি হিসেবে ধরা হয়ে থাকে। সিদ্ধার্থ গৌতমের এই প্রতিবিম্বটি বিশেষ ক্ষমতার কারণে জগৎ জোড়া খ্যাত। থাইল্যান্ডের মানুষ এই বুদ্ধ প্রতিমূর্তিকে প্রচণ্ড পরিমাণে ভক্তি শ্রদ্ধা করে। আপনি যদি কখনো এখানে যান দেখতে পাবেন একটি অদৃশ্য পজিটিভ এনার্জি এই মন্দিরে কাজ করে। আপনার চঞ্চল মন শান্ত হতে বাধ্য। এখানে এই এমারেল বুদ্ধ থাইল্যান্ডে থাকলেও আসলে এটি তৈরি হয়েছিল ভারতের পাতালিপুত্রে, অর্থাৎ বর্তমান পাটনাতে। যদিও বলা হয় এমারেল পাথরের তৈরি, কিন্তু এই এমারেল পাথরের তৈরি নয়, জেড পাথর বা জেসপারে দিয়ে তৈরি। এটির উচ্চতা 26 ইঞ্চি। খ্রিস্টপূর্ব 40 থেকে 50 সালের মধ্যে তৈরি হয়েছিল এটি। আর এই মূর্তিটি তৈরি করেছেন এক বৌদ্ধ সন্ন্যাসী, তার নাম হচ্ছে নাগসেনা। তার প্রায় 500 বছর পরে এই মূর্তিটি চলে যায় সিংহলে বা বর্তমান শ্রীলঙ্কায়। পরবর্তীকালে বার্মা রাজা অনুরোধ করেন বার্মাতে পাঠানোর জন্য। সেই অনুরোধে বার্মাতে পাঠানো হয়, কিন্তু যে জাহাজটি নিয়ে মূর্তিটি পাঠানো হয় মিরাক্কেলভাবে সেই জাহাজটি দিকভ্রষ্ট হয়ে ঘুরে ফিরে যায় কম্বোডিয়াতে। বুদ্ধ মূর্তিটি অনেক দিন কম্বোডিয়াতে ছিল। তারপর কম্বোডিয়া দখল করে থাইল্যান্ডের রাজা 1432 সালে। এই বুদ্ধ মূর্তিটি চলে আসে তখন থাইল্যান্ডে। থাইল্যান্ডের তখনকার রাজার রাজধানী ছিল আয়ুত্তায়াতে। আয়ুত্তায়া পরবর্তীতে বার্মিজরা আক্রমণ করে
পুরোপুরি ধ্বংস করে দেয়। পরবর্তীকালে 1782 সালে যখন এই রাজপ্রাসাদ তৈরি করা হয়, তখন এই এমারেল বুদ্ধ মূর্তিটি এখানে এনে প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের ভেতরে কোনো প্রকার ক্যামেরা অ্যালাউ না, তাই ভিডিও করা হয়নি আমাদের। ভিতরটা অপরূপ কারুকার্যে সজ্জিত, এতটাই সুন্দর। বুদ্ধের এই মূর্তিটি নিয়ে অনেক কথিত আছে, তার মধ্যে কিছু কথিত এমন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান থেকে বোমা ফেলে দেওয়ার সময় যোদ্ধারা দেখতে পেয়েছিলেন বিশাল আকৃতির গৌতম বুদ্ধের প্রতিবিম্ব, তাই ভয়ে আর বোমা ফেলা হয়নি এই প্রাসাদে। এছাড়াও এটি স্বয়ং দেবতারা তৈরি করেছিলেন বলে বলা হয়। বুদ্ধ প্রতিবিম্বটি একজন সাদা কাপড় পরিহিত পুরোহিত বা ঋষির তৈরি বলে ধারণা করা হয়, যিনি কিনা 3 মাস পর্যন্ত সময় নিয়ে এই প্রতিবিম্বটি তৈরির পর উধাও হয়ে গিয়েছিলেন। কোথায়, কিভাবে কেউ জানেনি, আর কখনো দেখাও যায়নি। এছাড়াও এই বুদ্ধের প্রতিবিম্বটি 5তম দেশে যাবার পর উধাও হবে বলে জনশ্রুতি রয়েছে। এটি হলো প্রাটিনাং চক্রী মহাপ্রাসাদ। এটি থাই ঐতিহ্যবাহী স্থাপত্য এবং 19 শতকের ইউরোপীয় শৈলীর সংমিশ্রণ। প্রাটিনাং চক্রী মহাপ্রাসাদের ভবনটি 9টি বড় এবং ছোট হল নিয়ে গঠিত, যেটি কিনা উত্তর থেকে দক্ষিণে মহামন্টিয়ান হলগুলির অনুরূপ পরিকল্পনায় নির্মিত। রাজা প্রথম রামের সময় এই প্রাসাদটির জায়গায় একটি বিস্তৃত উদ্যান ছিল। সমগ্র প্রাসাদকে যদি একটি মহাগোষ্ঠী প্রাসাদ হিসেবে ধরা হয়, তাহলে মাঝখানের যে কেন্দ্রে অবস্থিত সমগ্র চক্রী মহাপ্রাসাদ গোষ্ঠীটি ছিল 19 শতকের রাজা পঞ্চম রামা এবং বিদেশি স্থপতিদের করা কাজ। অপরূপ সৌন্দর্যে মাথা উঁচু করে আছে প্রাসাদটি। জীবনে একবার হলেও ঘুরতে আসা উচিত থাইল্যান্ডের এই ক্রাউন প্যালেসে, অন্তত এই সত্যবুদ্ধ তথা বুদ্ধির প্রতিমূর্তি দেখার জন্য হলেও। সাথে তো আছেই কারুকার্য সম্বলিত নানা ভবন, স্কাল্পচার, মুরাল চিত্র, চৈত্য, কি নেই এতে। বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ঐতিহ্যমণ্ডিত সুন্দর কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকলো।